শতক ওদের বাড়ি থেকে বেরিয়ে মৈত্রীদের বাড়ি গিয়েছিল। মৈত্রী জানিয়ে সেথায়, তাহলে কোথায় গেল? এই মেয়েটাও না একবার পাক এমন ধমক দেবে। শতক একটু এগিয়ে গেল। সহস্র দৌড়ে এসে শতকের পাশে দাঁড়িয়ে বলল, বাপের বাচ্চা ভাই, কখন থেকে ডাকছি। শতক চোখ রাঙানি দিল। সহস্র ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ বনে গেল। দুই ভাই সামনে হাঁটতে হাঁটতে দেখলো মাহিদ আসছে জ্যাকেটের পকেটে হাত দিয়ে। আরে আরে, একক দশক শতক হাজার যে। সহস্র মাহিদকে জড়িয়ে বলল। ভাই কেমন আছো? মাহিদ তার পিঠে জোরে চাপড় দিয়ে বলল। বিন্দাস। সহস্র পিঠ ডলে বলে, তোমার দুই ভাই বোন কি আমারে ঢোল পাইছেনি? যখন পাও পিটাও। মাহিদ হেসে তার কাঁধ জড়িয়ে বলল, হাজার শোন, হঠাৎ একটা কথাই মাথায় এলো। তোর যদি আরও ভাই বোন হতো তাহলে তাদের নাম কি হতো? অযুত লক্ষ্য নিযুত কোটে। বলেই হাসতে লাগলো। শতকের দিকে তাকিয়ে বলল, কিরে, মুখ কুত্তার লহন বানাইছস কেন? শতক চোখ রাঙাইয়ে বলল। শালা। তারপর হঠাৎ একটু দূরে দোকানে আরুকে দেখে। একটু এগিয়ে যেতেই মৈত্রী ও নীরবকেও নজরে আসে। নীরবকে দেখে কপালে ভাঁজ পড়ে। এই গুন্ডার সাথে মৈত্রী কী করছে? সহস্র ও মাহিদ একে অপরের কাজ জড়িয়ে শতকের পিছনে এসে দাঁড়ায়। সামনে মৈত্রী ও নীরবকে দেখে মাহিদ দুষ্টু হেসে বলে, একটা সিক্রেট জানিস? না বললে জানবো কিভাবে? সহস্র বলল। মাহিদ ফিসফিস করে তবে জোরে বলল, আমাদের মিঠুর জন্য নীরব ভাইয়ের বিয়ের প্রস্তাব এসেছিল। মিঠুর বিয়ের আগেই। শতক তড়িৎ বেগে মাথা পিছনে ঘুরিয়ে বলল, সত্যি বলছিস? 100%। আমাকে আগে কেন বলিসনি? বলেই পা চালিয়ে দোকানে গেল। সহস্র মাহিদ সাথে সাথে পা মিলালো। আরে বেয়াই সাব, শুধু ব্যান্ডদের খুশি করলে হবে? আমরা কি দোষ করলাম ভাই? সহস্রের কথায় নীরব মৈত্রী আরও তাদের দিকে চাইল। সহস্র আরুকে দেখে ধপ করে ধরে কোলে তুলে নিয়ে গালে পটাশ পটাশ করে চুমু দিয়ে বলে, আরে আমার ছোট্ট বউ, কত বড় হয়েছিস তুই, আমার দেখে পালাস? জামাই এতদিন পর আইছে, কিসের কি আদর যত্ন করবি তা না, শুধু পালাই পালাই। এই যে ধরছি আর ছাড়তাম না। আরু সহস্রকে কিলঘুষি মারতে লাগলো। হাজাল ভাই ছালো, কামড় দিব কিন্তু। সহস্র তাও ছাড়লো না। তোর জন্য একটা ব্যাটারি চালিত পুতুল আনছি, গান গাই আর নাচেও। যদি নিতে চাস তো চুপ করবো। আরও শান্ত হলো। মারামারি বাদ দিয়ে সহস্রের দিকে পিটপিট করে চেয়ে বলল, সত্যি বলছো? সহস্র মাথা ঝাঁকায়। গান কই, নাচে? কোথায় কই? শতক মৈত্রীর কাছে দাঁড়িয়ে মৈত্রী হাতে চিপস কেক আচার দেখে ভ্রু কুচকে তাকায়। মৈত্রী ইতস্ত করে এই মাস্টার না আবার সবার সামনে ঝাড়ি দেয়। পায়ে জুতা কই? মৈত্রী আমতা আমতা করে বলল, মোজা পরে জুতা পায়ে দিলে পা পিছলে যায় তাই। আশেপাশে কত ইটের টুকরা পায়ে লাগলে শুয়ে পড়বি, চল। না, শু পড়লে দম বন্ধ বন্ধ লাগে। টাকা দিয়েছিস? মৈত্রী নীরবের দিকে চাইল। আরও বলল, আমরা কেন দিব? নীলব ভাই কিনে দিয়েছে, সেই দিবি। নীরব বলল, আমি দিয়েছি ঝর্ণা বাড়িতেই। হ্যাঁ, চল বাড়িতে। যাব। আসলে দাদি ওকে দেখতে চেয়েছে, সেই জন্যই আসা। মাহিদের মুখ এইটুকুন হয়ে এলো। এই পৌষ মাসের শীতে বউ ছাড়া শীত নিবারণ কিভাবে হবে? কেমন যেন অলসতা ঘেরা দিন। রোদ কখনো আছে তো কখনো নেই। শীত শীত পরিবেশ, ঠান্ডা হাওয়া বহমান। ক্ষেত মাঠ রাস্তাঘাট সবই কেমন ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে। বাচ্চারা এমন পরিবেশে শতকদের বাড়ির পাশের গাছের বাগানে বৌচি খেলছে, দৌড়াদৌড়ি করে। যে দলের পাট সেই একদল গোলাকার এক ঘরে থাকে। সামনে সোজা একটা দাগ, দাগের দুই মাথায় দুটো জুতো রাখা হয়েছে। দাগের আর এক মাথায় একটু ফাঁকে ছোট গোল করে বউ রেখে আসে। প্রতিপক্ষ দলের লোকেরা বউকে ঘিরে রাখে। দাগেও দাঁড়ায় কয়েকজন। যাদের দলের বউ রেখে আসে তারা কুতকুত বলে একদমে প্রতিপক্ষ দলের সদস্যদের ছুঁয়ে দেয়। এতে সে বাদ যায় আর খেলার ভাষার মারা যায়। এভাবে একে একে সবাইকে মেরে গলা উঁচিয়ে বউ নিয়ে আসে। আর প্রতিপক্ষ দলকে মারতে না পারলে বউ সুযোগ বুঝে প্রতিপক্ষের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে চলে আসে। বউ সহি সালামত ঘরে আসলে তারা জিতে গেল, আর না আনতে পারলে প্রতিপক্ষ খেলবে পুনরায়। এভাবেই চলতে থাকে। এই শীতে বাচ্চারা খালি পায়ে দৌড়ে খেলছে। তাদের শীত লাগছে না, লাগবে কিভাবে? দৌড়ঝাঁপ করতে করতে শরীর গরম হয়ে গেছে না? বাচ্চাদের একদল তাদের বউকে সেই ছোট গোলদাগে রাখিয়া যাচ্ছে আর ছড়া কাটছে আর হাসছে আনন্দে। বৌচি বউ থুই বাড়াইছি, বৌচি বউ থুই বাড়াইছি।
মৈত্রী পাশে দাঁড়িয়ে তাদের আনন্দে মেতে উঠেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখছে। ছোটবেলায় সেও কত খেলেছে, ক্লাস 9-এ ওঠার পর থেকে আর খেলা হয়নি। মেয়ে বড় হয়ে গেছে না, তাই বাচ্চাদের আনন্দ দেখে তারও খেলার ইচ্ছা হচ্ছে। মনে হচ্ছে ইস, ফেলে আসা শৈশবের দিনগুলো যদি আবার কুড়ানো যেত, কতই না আনন্দে মেতে ওঠা যেত। ভাবনার মাঝেই কেউ পিছনে হাত গায়ে শাল জড়িয়ে দিল। সেও কেউ একজন যে শতক মৈত্রীর বুঝতে সময় লাগে না। এই ঠান্ডা বাতাসে এখানে কি করছিস সুম? ঠান্ডা লেগে যাবে না? তুই কি আমার একটা কথা শুনবি না বলে পণ করেছিস? এমন কেন করো তুমি? বাচ্চা আসার পর থেকে কথায় কথায় বকা ছাড়া কোনো কথাই বলো না। অথচ আগে কত দুষ্টুমি করেছি, তখন কিছু বলতে না। এখন তো আমি কিছুই করি না, তবুও কেমন করো। সব ভালোবাসা বাচ্চার জন্য। আমার কেমন লাগছে, মন খারাপ কিনা, এসব ভাবার সময়ই নেই। বাচ্চা তো আমায় ভুলেই যাবা। শতকের ভ্রু কুঁচকে যায়। তোর খেয়াল রাখি না, যত্ন করি না, মন খারাপ কি না খেয়াল করি না, শুধু বকি। ভালোবাসি না ভুলে যাব? মৈত্রী এবার বিপাকে পড়ল। মনে যে এসেছে বলে দিয়েছে অভিমানে। না না না, মজা করছি তো। তুমি তো সব থেকে ভালো জামাই। তোমার মতো জামাই ঘরে ঘরে হোক, টুকু শুধু আমার ঘরেই হোক। তবে বকো, কিন্তু এটা সত্যি। শতক হেসে মৈত্রীর মাথায় গাঁটটা মারল। মারলে আমায় তুমি? শতক চোখ ছোট ছোট করে চাইল। মৈত্রী হেসে তার বাহু জড়িয়ে বলল, সবসময় এমনই থেকো, বদলে যেও না জানো। এমন আদরেই থাকবে। আমরা বুড়ো হয়ে গেলেও। মিঠুর মাস্টার মশাই। শতক মুচকি হাসলো। শতক খেয়াল করলো ছোট ছোট বাচ্চারা তাদের দিকে তাকিয়ে ফিস ফিস করছে আর মিটিমিটি হাসছে। শতক বলল, তোমরা হাসছো কেন? পাশের এক চঞ্চল মেয়ে বলল। কই হাসতেছি, আসলে আমাদের মুখ এমন। শতক হেসে বলল। ও, আমি ভাবছি হাসছো, তা তোমাদের খেলায় আমাদের নেবে? মৈত্রীর উজ্জ্বল হয়ে উঠল। এই সত্যি খেলবো? এই নেবে না? আচ্ছা, বাজি হয়ে যাক। আমি আর তোমরা সবাই আমার বউকে রেখে যাব। যদি বউ আনতে পারি তো আমি জিতলাম, আর না জিতলে তোমাদের সবাইকে চকলেট খাওয়াবো। খেলবে? বাচ্চারা হ্যাঁ হ্যাঁ বলে চিল্লিয়ে উঠল। মৈত্রী খুশি হলো। শতক মৈত্রীকে ছোট গোল ঘরে রেখে সোয়েটারটা মৈত্রীর হাতে দিয়ে ঘরে এলো। তারপর পায়ের জুতা খুলে প্যান্ট ফোল্ড করে চশমাটা খুলে মৈত্রীর কাছে দিয়ে আসে। তারপর কুতকুত বলে সবাইকে ধাওয়া করলো। 25 দমে খেলা। শতক 12 দমে বেশ কয়েকজনকে ধরে নিল। আরও অনেক বাচ্চা। আল্লাহ, তোমরা দেখছি খুব পাকা। আমি সেই ছোট্টবেলায় খেলেছি, এখন তো দমও নেই। আহারে আমার বউটা। সবাই হেসে উঠল, সাথে মৈত্রীও। মৈত্রী বেশ মজা পাচ্ছে। তার চোখ সর্বদা শতকের উপরেই বিরাজমান। কি সুন্দর করে খেলছে সে, ছোটবেলার মতো। ছোটবেলায় ভাই, আয়াত ভাই, শবনম আপা আরও অনেকে মিলে খেলতো। একবার শতক ভাই বউ হয়েছিল। সে ঘরে আসতে না পারায় খুশবু ভাই তার গালে চপাট করে মেরেছিল। শতক ভাই কিছুই বলেনি, তবে তাদের সাথে 10 দিন কথা বলেনি। ভাবতে ভাবতে হাসতে লাগলো। 20 দম চলে গেছে। মৈত্রী আশেপাশে তাকায় না, সবাই বেখেলে, তাই সুযোগ বুঝে দৌড়ে শতকের ঘরে চলে গেল। বাচ্চারা চিল্লিয়ে উঠল, বউ গেল, কেউ ধরো। মৈত্রী হেসে তাদের বলল, আর ধরে লাভ নেই, আশা পড়ছি আমরা জিতেছি। বাচ্চারা সবাই মুখ কালো করে নিল। শতক মৈত্রীকে চারপাশে ধমক দিল। দৌড় দিলি কেন? মার খাবি আমার হাতে? কিছু বলি না দেখে মাথায় উঠে নাচছিস? মৈত্রী মুখ কাচুমাচু করে বলল, হেরে যাচ্ছিলে তো। শতক চোখ রাঙালো। মৈত্রী মুখ ফুলিয়ে নিল। সে দেখে আরও ভালো করতে নেই। শতক বাচ্চাদের বলল, তোমরা সবাই অনেক ভালো খেলেছো। তোমাদের সবাইকে উপহার স্বরূপ 2টো করে চকলেট দিব, চলো। বলে দোকানে নিয়ে গিয়ে 10 টাকার 2টো করে ডেইরি মিল্ক কিনে দিল। মৈত্রী শতকের কোণের কাছের শার্ট টেনে ধরে মিনমিন করে বলল, আমাকে একটা টুইস্ট কিনে দাও না। শতক চোখ ছোট ছোট করে বলল, চিপস খেলে গ্যাস হবে, আর তখন না খেলি তোর নীরব ভাই কিনে দিল। আলুজ কিনে দিয়েছিল আমায়, অরুকে টুইস্ট দিল। আমি আরুর থেকে চেয়েছিলাম, দেয়নি। মিনমিন করেই বলল। শতক একটা টুইস্ট কিনে দিল তাকে। মৈত্রী হাসলো। পেট ভরে ভাত খাওয়ার পরেই পাবি। বলে চিপসের প্যাকেটে এক হাত রেখে মৈত্রীর হাত ধরে বাড়ির পথ ধরল। মৈত্রী মুখ গোমরা করে রইল। সন্ধ্যাবেলা চারদিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে লোকালয়। কেমন ভৌতিক পরিবেশ। পাখির কিচিমিচি ব্যতীত আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। সবাই যার যার ঘরেই বোধহয়। খাদিজা চুলায় বসে, আর চুলার চারপাশে বসে আছে শবনম, আকিব, চন্দ্র, বিন্দু, সহস্র, মাহিদ, মৈত্রী ও শতক, আর আরও শতকের কোলে।
ঝর্ণা নীরবের সাথে দুপুরে চলে গেছে বাপের বাড়ি। খাদিজা বেগম ভাপা পিঠা বানাচ্ছে। পাটালি গুড় দিয়ে গরম গরম ভাপা পিঠা ছাড়া শীত যেন অসম্পূর্ণ। বাংলাদেশে পিঠাপুলির দেশ, আর শীতের মৌসুমে পিঠা বানানো একটা রীতিমতন। জামাইঝি আত্মীয় স্বজনদের দুধ পুলি বা দুধের পিঠার দাওয়াত দেওয়া হয় এই শীতে। সাথে থাকে চিতই, কুশুলি, পাটিসাপটা, দুধ চিতই, ঝালের পিঠা, তেলে ভাজা পিঠা, ভাপা পিঠা, দোলের পিঠা, আরও বিভিন্ন ধরনের পিঠা। খাদিজা বেগম প্রথমে পিঠা আকিবের হাতে দিল, তারপর শবনম, মাহিদ, শতক, এরপর চন্দ্রবিন্দু। মৈত্রী সিরিয়ালে আসেনি, তবে সে খেয়েছে। শতক নিজের ভাগের পিঠা ভেঙে ফু দিয়ে জুড়িয়ে নিয়ে মৈত্রীকে দিল। মৈত্রী গপাগপ মুখে পড়ে নিল। শতক আস্তে খেতে বলল। খাদিজা বেগম একটা ছোট বাটিতে অল্প গুঁড়া নিয়ে তার ভেতরে বেশ করে গুড় ও নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে তার উপর পুনরায় চালের গুঁড়া দিয়ে বাটি ভর্তি করে জালি টাইপের কাপড় দিয়ে মুঠো করে পাতিলে দেওয়া গরম পানির ভাপ কাশের মধ্যবর্তী ফুটো দিয়ে বের হওয়া স্থানে দিয়ে একটু পর বাটি তুলে জালিতে ঢেলে দিল। তারপর ভাপ হলে জালি টান দিয়ে ভাপা পিঠা বের করলো। মৈত্রী দেখতে দেখতে বলল, মা আমিও কয়েকটা বানাই। সবাই তার দিকে চাইলো, তবে মৈত্রী শতকের দিকে চাইলো। শতক চোখ রাঙানি দিল। মৈত্রী বলল, না না না, বানাবো না। মাহিত খপ করে বলল, এই শতক, তোর সাহস কম না? আমার সামনে আমার বোনের চোখ রাঙাস? একদম চোখ তুলে গুঠি খেলবো। শবনম পানি খেয়ে বলল, মাহি, তোর সাহস তো কম না, তুই আমার সামনে আমার ভাইকে হুমকি দিচ্ছিস? আপা, মানে মজা করছিলাম তো। ভাই ভাই, দুলা ভাই, আপনি পিঠা খাচ্ছেন না কেন? আপা দে তো। সব ভাই বোনদের মধ্যে শবনম বড় আর একটু মেজাজি, তাই সবাই একটু একটু ভয় করে বলা যায়। শবনম হেসে বলল, মাহি, তুই আমার অনুপস্থিতিতে শতককে যে কেমন হালে রাখিস জানি। ছোটবেলায় তোর হাতে কত মার খেয়েছে বেচারা আমার ভাই। তোর মনে আছে একবার শীতের সকালে পুকুরে ফেলে দিয়েছিলি? আপা, ও আমার মাথায় ডাল ঢালছিল তাই। আর তুই যে আমার খাতায় কী সব হাবিজাবি লিখেছিলি, স্যার আমায় প্রথমবার 2টা বেতের বাড়ি দিয়েছিল তাই। শতক সাফাই গাইতে বলল। এভাবে কিছুক্ষণ চলতে থাকলো সকলের খুনসুটি। রাতে সবাই মিলে লুডো খেলছে। সহস্র, মৈত্রী ও চন্দ্র। শতক বেশ কয়েকবার মৈত্রীকে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে বলল। মৈত্রী আসছি 2 মিনিট বলতে বলতে আরও আধ ঘন্টা পার করলো। শতক চুপ করে উঠে মৈত্রীর রুমে চলে গেল। মৈত্রী তার 20 মিনিট পর খেলা রেখে ঘরে গেল। চাদর রেখে সোয়েটার মোজা খুলে লেপের ভিতরে ঢুকে পড়ল। শতককে পিছন থেকে জড়িয়ে তার উপর একটা পা দিয়ে ঠান্ডা হাত দুটো টি শার্টের ভেতরে দিয়ে বুকে রাখলো। শতক যেন ছ্যাত করে উঠল। মৈত্রীর হাত সরিয়ে দিয়ে পাটাও নামিয়ে নিল। মৈত্রী আবার একই কাজ করলো। ও মাস্টার মশাই, সরি তো। তুমি না লক্ষ্মী জামাই, কি শীত পড়েছে, এই লেপে শীত যায়, একটু বুকে নাও না গো। শতক হাত ছড়ানোর চেষ্টা করলো। মৈত্রী শক্ত করে ধরে রাখলো। শতক হাল ছেড়ে দিল। মৈত্রী সবুজ সংকেত পেয়ে আস্তে আস্তে শতকের মুখের পাশে এসে শতকের গালে কয়েকটা চুমু এঁকে বলল, ভালোবাসি ভালোবাসি। ঢং বাদ দে, ঘুমা। আর ঠান্ডা লাগলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভালোভাবে বলি তো, তাই কানে ঢোকে না, তাই না? এত রাগ করো কেন? বলেই থুতনিতে কামড় বসিয়ে বুকে মুখ গুজে দিল। টি শার্ট বাঁধা বাঁধা লাগায় নিজেই হাত বাড়িয়ে খুলে নিয়ে শক্ত করে জড়িয়ে নিল, যেন বুকটাই ঢুকে যাবে। শতক মাথায় চুমু দিয়ে লেপ দিয়ে ভালো করে ঢেকে নেয় মৈত্রীকে। বাবা, আবা, আব্বা, আবার বলো। বাবা, উবু, সাব, আমার আব্বা, আসো কোলে আসো তো। বাবা, বাবা, বাবা। আর শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। আবছা আবছা অস্পষ্ট ছোট বাচ্চার কায়া দেখা যায়। শতক ডাকছে জোরে জোরে, কিন্তু শব্দ বেরোচ্ছে না গলা দিয়ে। আবার ডাকলো না। ওই তো বাচ্চাটা চলে যাচ্ছে। আব্বা যেও না। আব্বা, আব্বা। বিড়বিড় করতে চমকে চোখ খুলল। নিঃশ্বাসের বেগ তীব্র। এই শীতের রাতে শতক ঘেমে অস্থির। কতক্ষণ স্থির হয়ে শুয়ে থাকে। পাশে তাকিয়ে দেখে মৈত্রী উপাস ফিরে শুয়ে। শতক গায়ের উপর থেকে লেপ সরিয়ে উঠে পড়ে। টেবিলে ফ্লাক্সে গরম পানি আছে, মৈত্রীর জন্য রেখেছে। শতক গ্লাস ভরে ঢকঢক করে পানি পান করলো। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। স্বপ্ন ছিল শুধু। তারপর বিছানায় বসে মৈত্রীর গা থেকে লেপ সরিয়ে নিল। মৈত্রী শীতে গুটিয়ে যায়। শতক মৈত্রীর পেট উন্মুক্ত করে সেখানে চুমু দিয়ে কান পেতে ফিসফিসিয়ে বলে, আব্বা নাকি আম্মা, বাবা খুব ভালোবাসে তোমায়। বাবা তোমাকে কোলে নেওয়ার জন্য ছটফট করছে। জলদি বাবার কোলে এসো, কেমন?
বলে পেটে আলতো চুমু দিয়ে হাত বুলিয়ে দেয়। মৈত্রীর ঘুম পাতলা হওয়ায় ঘুম ছুটে যায়। পাশে হাত দিয়ে শতককে খুঁজতে থাকে। স্বয়ংবৎ ফিরে পেতেই শতকের অবস্থান বুঝতে পারে। কি হয়েছে? শতক মাথা তুলে মৈত্রীর দিকে তাকিয়ে বলে, কিছু না, ঘুমা। শীত করে তো, তুমি ঘুমাবা না? শতক শান্ত চোখে চায় মৈত্রীর দিকে। মৈত্রী মুচকি হেসে দুহাতে বাড়িয়ে দেয়। শতক লেপ টেনে মৈত্রীর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মৈত্রী মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমাও তো। শতক কিছু বলে না। মৈত্রী শক্ত করে মাথাটা বুকে চেপে একটু কাত হয়ে পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। অল্প সময়ের ব্যবধানে দুজনে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত গভীর, শুনশান নিরিবিলি পরিবেশ। দূর থেকে শুধু কুকুরের ডাক ভেসে আসছে, তাও মৃদু। রাতের নিস্তব্ধতা বিরাজ করছে কথার মনের ভিতরেও। নওরিন ঘুমিয়ে আছে। কথা ফোন হাতে বেলকনির ফ্লোরে বসে দূরে অন্ধকার দেখতে ব্যস্ত। এই তীব্র শীতে ঠান্ডা ফ্লোর, গায়ে শীতের বস্ত্র বলতে শুধু শাল। আকাশে তারকারাজি মিটমিট করছে, চাঁদ দেখা যাচ্ছে না। ঠান্ডা বাতাস বইছে, তবে কথার মন্দ লাগছে না। শীত লাগছে, তবে সাথে সাথে ভালোও লাগছে। মনটা কেমন হালকা হালকা লাগছে। হাতের ফোনটার দিকে চাইল। স্ক্রিনের ডায়াল প্যাডে নীরবের নাম্বার ভাসছে। কল দিতে নিয়েও দিচ্ছে না। কিভাবে দেবে? গত 1 মাস কথা হয়নি তাদের মধ্যে। লাস্ট কল নীরব করেছিল। সে রিসিভ করছে, টুকটাক কথাও হয়েছে, ঝগড়া হয়নি কোনো। এরপর অনেকবার কল দিয়েছে নীরব, সে ধরেনি, কেটেও দিয়েছে। আস্তে আস্তে ফোন আসা বন্ধ হয়ে গেছে। যাবে না কেন ভাবতে ভাবতে কল লাগালো। ভাবলো রিসিভ হলেই কেটে দেবে। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? কথার ফোন কাট করার কথা, বাট কাটতে মন সায় দিচ্ছে না। ফোন কানে ধরে রইল। আশ্চর্য, কথা বলছেন না কেন? কে আপনি? কথা ফুঁপিয়ে উঠল। কথা কেড়ে ফেললো শব্দ করে। নীরব ফোনের স্ক্রিনে চাইলো, এটা তো কথার নম্বর নয়। কথা? নিজেকে সামলিয়ে জবাব দিল কথা। আপনি কাঁদছেন? কই না তো। নীরব মুচকি হেসে বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে গেল। আপনার কণ্ঠ কেঁপে উঠল যে? ওই ঠান্ডা ঠান্ডা লেগেছে। ও। কিছুক্ষণ নীরবতা। কথা একটু অবাক। ভেবেছিল নীরব কৈফিয়ত চাইবে, এতদিন ফোন ধরেনি কেন, এরকম অবহেলা কেন, কিন্তু না, কিছুই তো বলল না। চুপ করে আছেন যে? কথার ভাবনায় ছেদ ঘটল। গ্রিলে মাথা ঠেকিয়ে বলল, কি বলবো? কিছু বলার নেই। তা হঠাৎ কেন স্মরণ হলো এই গুন্ডার কথা? ঘুমাচ্ছিলেন? নীরব হেসে বলল, জেগে থাকার যথার্থ কারণ দেখিয়ে এখন বলছেন ঘুমাচ্ছিলাম কি না? কথা চুপ করে গেল। তার চোখ দিয়ে পুনরায় জল গড়িয়ে পড়ছে। বেশ সময় নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে নীরব শান্ত ভঙ্গিতে আকাশের পানে চেয়ে বলল, আবেগ কেটে গেছে তাই না? কথা বুঝতে পারল না। কি আবেগ? ক্ষণিকের আবেগ। আমি বলেছিলাম না কেটে যাবে? নিন, কেটে গেল। কিন্তু সেই আবেগ গা ভাসিয়ে এই নীরব যে ডুবে গেল। এতদিনের পাগলামি, ভালোবাসি ভালোবাসি পাশে থাকবেন, সব ফুরিয়ে গেছে তাই না? আর আমিও শালা গাধা, জেনে শুনে বিষ করেছি পান। সেই বিষে না আছে মরণ, না মুক্তি, না যন্ত্রণা, আছে শুধু এক বুক হাহাকার। মলিন হেসে বলল নীরব। কথা শান্ত হয়ে বসে। নীরবের ঠোঁট থেকে মলিন হাসিও বিদায় নিল কথার নীরবতায়। হয়তো আশা করেছিল কথা আগের মতো তর্ক করে বলবে, মিস্টার নীরব, আবেগ নয়, আমি আপনাকে ভালোবাসি সেই আগের মতোই। আপনার জন্য সব ঝামেলা মোকাবেলা করব, শুধু আপনি পাশে থাকবেন। কিন্তু তার আশায় গুড়ে বালি দিয়ে কথা চুপ রইল। নীরব শূন্যে তাকিয়ে বলে, কথা, এভাবে যদি সব শেষই হওয়ার ছিল তাহলে কেন শুরু হলো সব? আপনার দোষ ছিল না। আপনার দোষ দিচ্ছি না, দোষ আমারই। আমার ভাবা উচিত ছিল একজন ধর্নাঢ্য পরিবারের মেয়ে, তার উপর ডাক্তার। আমার সাথে কি যায়? আমি তো গুন্ডা, টাইনা টুইনা মাধ্যমিক পাস, গাইয়া পুরুষ মানুষ। আপনি ভালো কাউকে ডিডি ডিজার্ভ করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ক্যাডার। মিস্টার নীরব, আমার অনুভূতি ঠুনকো নয়, না ক্ষণিকের আবেগ। আমি আপনাকে মনের গহীন থেকে ভালোবেসেছি, আর এখনও ভালোবাসি। এর বেশি আমি কিছুই বলবো না, আর না আপনি জিজ্ঞেস করবেন। এই কথা যদি কারো হয় তবে সেটা নীরবই হবে ইনশাল্লাহ। রাখছি, ভালো থাকবেন। বলেই কল কেটে দিল। নীরব স্তব্ধ।
কথা বললে এগুলো, তাহলে এই অবহেলা। নীরব আবার ফোন করলো কথাকে, কথা কেটে দিল। নীরব আবার ট্রাই করলো, ফোন বন্ধ শোনালো। নীরবের মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কথার কথা ও কাজে মিল পাওয়া যাচ্ছে না। নীরব ঘরে এসে বিছানায় বসে নিজেকে শান্ত করলো। শান্ত মাথায় ভাবলো, কথা যদি তাকে ভালোই বাসে তাহলে কেন অবহেলা করছে, ফোন করছে না, আবার ধরছেও না, আবার হুট করে এত রাতে ভিন্ন নাম্বার থেকে কল করলো। আচ্ছা, কথার কোনো প্রবলেম হয়নি তো? ওর পরিবারের কেউ কি জেনে গেছে? দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই, রোদ ওঠায় দিনটা কিছুটা আরামদায়ক উষ্ণতা ছুঁয়ে যাচ্ছে শরীরের আনাচে কানাচে। শতক তৈরি হচ্ছে, একটা ব্যাচ আছে তার মাধ্যমিকের। মৈত্রী বিছানায় পা ঝুলিয়ে বসে শতকের কাজ পর্যবেক্ষণ করছে। শতক তার উপরে একটু রেগে আছে হয়তো। আজ কলেজে গিয়েছিল মৈত্রী, শতক মানা করে দিয়েছিল। মৈত্রী বাড়ি গিয়ে মাহিত ভাইকে বলে তার সাথেই চলে যায় কলেজ থেকে আসলে শতক কিছু বলেনি, টুকিটাকি কথাও বলেছে। দেখে মনে হবে নর্মাল, কিন্তু আদৌ তো তা নয়। মশাই রেগে আছে তার উপরে। শতক তৈরি হয়ে শু পড়ছে। মৈত্রী বিছানায় রাখা জ্যাকেট হাতে নিল। এখন অতটাও শীত না লাগলেও বাইক চালালে বাতাস লাগবে। শতক শু পরে দাঁড়ালো, মৈত্রী তাকে জ্যাকেট পরিয়ে দেয়। এখনো রেগে থাকবে? সব সময় তোমার এই রাগ ভালো লাগে না শতক ভাই। শতক জ্যাকেটে চেন লাগিয়ে বলে। রেগে নেই তো, রেগে কেন থাকবো? মৈত্রীর চোখ জোড়া ভরে উঠল। কলেজে যাওয়ার দরকার ছিল, এমনিতেই 2 মাস হলো প্রাইভেট কলেজ কোথাও চাই না। কয়েকদিন পরেই ইন কোর্স এক্সামে কি লিখবো আমি, তাই সাজেশন নিতে গিয়েছিলাম। অনলাইন কোর্সে ভর্তি করিয়েছিলাম, ক্লাস করিস? মৈত্রী নাক ফুলিয়ে বলল। অনলাইনে পড়া হয়? 5 মিনিটের জন্য ফেসবুকে ঢুকলে ঘন্টা পার হয়ে গেলেও হুঁশ আসে না। শতক যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে। মনোযোগ আর ইচ্ছে থাকলে সব হয়। নেই মনোযোগ আর ইচ্ছেও হয় না। আর যাব না কলেজে, কখনো না। পড়াশোনা বাদ, মানে বাদ আজ থেকেই। যাও, আর চিন্তা করতে হবে না। চিল্লিয়ে বলে কেঁদে উঠল মৈত্রী। শতক ফিরে এসে তাকে ধরে। চিল্লাচ্ছিস কেন? আচ্ছা রাগ নেই, আর শান্ত হ তুই। কাঁদছিস কেন? কলেজে যাওয়ার জন্য বকিনি তো একবারও বকেছি? মৈত্রী চোখ মুছে মাথা নাড়ালো। বকেনি। বকনি, কিন্তু ঠিকমতো কথা বলছো না যে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে বলেই চোখ মুছিয়ে দিল। মৈত্রী তাকে জড়িয়ে ধরল। শতক মাথায় হাত বুলিয়ে গাল ধরে কপালে চুমু খেলো। মৈত্রী বলল। নিচে ঝুঁকো, নিচে ঝুঁকো। শতক মাথা নামিয়ে নিল। মৈত্রী তার গাল জোড়া আঁকড়ে ধরে গালে, থুতনিতে, কপালে, নাকে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিল। শতক হেসে বলল। ব্যাচ ছুটি দিয়ে দেই? মৈত্রী গালে ঠোঁট ডুবিয়ে বলল। কেন? মিষ্টি আদর ছেড়ে বাদর পড়াতে যেতে মন সায় দিচ্ছে না। মৈত্রী হেসে উঠল খিলখিলিয়ে। শতক তার হাসির দিকে তাকিয়ে রইল অপলক। দিয়ে দাও ছুটি। শতক ফোন বের করতে নিলে মৈত্রী বলল। আরে আরে, এমনি বললাম। যাও বাদর মানুষ করে এসো, যাও বাদর মানুষ করে এসো। সাবধানে থাকিস। মৈত্রী, সুলতানা, চন্দ্র, শবনম ও আকিব বসে আছে ড্রয়িং রুমে। টুকটাক আলাপ আলোচনা চলছে আকিব, সুলতানা ও শবনমের মাঝে। চন্দ্র ফোনে গেমস খেলতে ব্যস্ত। মৈত্রী চুপচাপ বসে শবনমের পাশে বসা বড় টেডির দিকে চেয়ে আছে। বিনতের জন্য এনেছে বোধহয়। মৈত্র আজ কলেজ শেষে ভাইকে নিয়ে মার্কেট থেকে আরুর জন্য 3টে টেডি এনেছে। তবে সেগুলো ছোট, বড়গুলো তার চোখে পড়েনি। নইলে বোনের জন্য সেও কিনতো। আরও কিনেছে ঝিলঝিলি নেল পলিশ, লাল লিপস্টিক, চুড়িসহ আরও কিছু জিনিস ক্রয় করেছে। সহস্র মেন দরজা দিয়ে ঘরে ঢুকে তার কোলে আরও ও পিছনে বিন্দু। আরও আসবে না ভুলিয়ে ভালিয়ে এনেছে। সোফায় বসে সহস্র হাফ ছাড়ল। আরও উঠে গিয়ে বোনের কোলে জায়গা নিল। আরে বউ, কষ্ট করে কোলে করে নিয়ে আসলাম আমি, আর বন্ডে পাইয়া জামাইরে ভুলে গেছস? আমি কালো বউ না। আরও উঠে গিয়ে বোনের কোলে জায়গা নিল। আরও সহস্রকে চোখ গরম করে বলল। সহস্র 32 পাটি দেখিয়ে বলল। না না, কালো না, তুই তো আমার ধলা কুটকুটা বউ। আমি তোমার বউ না। মৈত্রী হেসে বলল। হাজার ভাই, তোমার মতো ঝোঁকরুটে ছেলের সাথে তো বোন বিয়ে দিব না। সহস্র চোখ ছোট ছোট করে বলল। তোর দেওয়া না দেওয়াতে আমার বয়ে গেছে। শবনম থামতে বলল সবাইকে। তারপর আরুকে ডাকলো। আরু বোনের দিকে চাইলো। মৈত্রীর কপালে গাঢ় ভাঁজ পড়ল। বুঝতে পারলো টেডিটা আরুর জন্যই। তবে সে মনে মনে চাইলো আরু যেন সেটা না নেয়।
কাল কিভাবে অপমান করলো। আরুকে তাদের দেওয়া টেডি দিয়ে না হয় ভুল করেছে, তুই আলাদা করে বুঝিয়ে বল। আরুর সামনে ওভাবে বলতে হবে? আরু এখন অতটাও ছোট নয়। আরু গিয়ে শবনমের সামনে দাঁড়ায়। আকিব তার গাল টেনে বলল, আমার সর্বকনিষ্ঠা শালিকা, আপনি এত দূরে কেন? একদম বারবিটল। এই যে বড় টেডিটা দেখছো, এটা তোমার চেয়েও বড় টেডি। আরু দেখেছে টেডি। ঘরে ঢুকতেই তার নজরে পড়ে। শবনম পুতুলটা নিয়ে আরুর দিকে বাড়িয়ে বলে, এই নে পিচ্ছি, এটা তোর। আরু মাথা নেড়ে বলল, না না, আমার আছে অনেক। আপু ভাই কালও এনে দিচ্ছে। শবনম মৈত্রীর দিকে চাইলো। তো কি হয়েছে, এটা তোর বড় আপু দিচ্ছে। না নেব না, খালামণিকে দাও। আকিব বলল, বিন্দুর জন্যও এনেছি, এটা তোমার, নাও বলছি। আরু নানা করলো। সুলতানা আরুকে টেনে নিয়ে কোলে বসিয়ে গালে চুমু দিয়ে বলল, আরজু নিয়ে নাও, বড় আপু ভালোবেসে দিয়েছে তো। আরু মৈত্রীর দিকে চাইলো। মৈত্রী আরুর দিকেই তাকিয়ে। শবনম দুই বোনে চোখাচোখি দেখে মৈত্রীকে বলল, নে মৈত্রী, তুই না করে দিয়েছিস আরুকে? আপা আমি কেন না করব? তাহলে ও নিচ্ছে না কেন? সেটা আমি কিভাবে বলবো? আর উনি মৈত্রী শান্তভাবেই বলল। নিতে বললেও মৈত্রী মনে মনে চাইছে আরও যেন না নেয়। আরও নিল না। মৈত্রী বেশ খুশি হলো। সহস্র টেডি কোলে নিয়ে আরুর কাছে গিয়ে বলল, বউ না দিলে মিস করবি। কি সুন্দর নরম পুতুল, আহা, মন চাইছে আমি নিয়ে নিই। মৈত্রী চট করে বলল, হ্যাঁ তুমিই নাও, বুড়াকালে সুরা শেখো। সহস্র মৈত্রীর দিকে ফিরে বলল, এই তোর আবার পুতুল দেখে হিংসে হচ্ছে নাকি? হিংসুরে মহিলা কোথাকার। মৈত্রী কটমট করে বলল, একদম বাজে কথা বলবা না হাজার ভাই। বাজে কথা না, ঠিক কথাই বলছি। তুই শুধু হিংসুটেই নোস, এক নম্বরের ঝগড়ুটে, পাড়ার কুটনি বড়ি। তুমি কি? তুমি এক নম্বরের শয়তান, মহিষ, গরু, ছাগল, ভেড়া। সুলতানা হেসে আকিবকে বলল, এই দুটো এক হলে হয়, একদম টম অ্যান্ড জেরি। একদণ্ড পটে না, আবার ভাবও বেশি। আকিব উঠে বাইরে বলল, পপকর্ন ও চিপস কিনে নিয়ে আসি, খেতে খেতে এদের শু দেখা যাবে। যাওয়ার সময় টি টেবিলের সাথে ধাক্কা লেগে টেবিল নড়ে ওঠে, ফলে ভরা পানির গ্লাস থেকে পানি উপড়ে ফুলে পড়ে। মৈত্রী সহস্রকে ধরার জন্য উঠে ওর কাছে গেল। সহস্র সেখান থেকে কেটে পড়ল। মৈত্রী হেঁটে সহস্রের পিছু নিল। সহস্র বলল, এই মহিলা, তুই পাপির মতো আমাকে ফলো কেন করছিস? যাভাগ। মৈত্রী চোখ বড় বড় করে বলল, তুমি আমায় কুত্তার বাচ্চা বললা? আমি শতক ভাইকে বলে দিব। সহস্র মনে করার ভঙ্গিতে বলল, কুত্তার বাচ্চা কখন বললাম? পাপ্পি বললাম। কুত্তার বাচ্চাকেই তো পাপ্পি বলে, তাই না? আর ইংরেজিতে বললেই মিনিং বদলে যায় না? পাপ্পি তো কিউট হয়। তুমি দাঁড়াও, আজ তোমার পিঠে কাঁঠাল ভাঙবো। মিঠুর বাচ্চা, এটা শীতকাল, কাঁঠাল পাবি কোথায়? বলেই সোফায় গিয়ে বসলো। সুলতানা বলল, মৈত্রী, এই অল্পতে দৌড়ঝাঁপ একদম নিষিদ্ধ, তোমার কানে যায় না? সহস্র দাঁত কেলিয়ে বলল, ও তো কালা। মৈত্রী টি টেবিলের পাশ দিয়ে সহস্রের দিকে আসতে নিলে ট্রাইস করা ফ্লোরে পড়ে থাকা পানির উপর পা পিছলে উপর হয়ে পড়ে যায়। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল? সবাই বাখারা। সোফার হাতলের সাথে কপাল লেগেছে, পেটটা ফ্লোরে পড়ল। মৈত্রী মা বলে জোরে চিল্লিয়ে উঠল। চন্দ্রের হাত থেকে মোবাইল পড়ে গেল। সহস্র কাঁপছে। শবনম মৈত্রীর পাশে বসে ওকে তোলার চেষ্টা করলো। এই মিঠু, মিঠু। মৈত্রী মা বলে কেঁদে উঠল পেট চেপে ধরে। সুলতানা আরুকে নামিয়ে মৈত্রীকে ধরে সোফায় বসালো অনেক কষ্টে। আরু আপু বলে কাঁদতে শুরু করে দিলে চন্দ্র তাকে ধরল। মৈত্রী চেপে ধরে, ও মামা, ও মা, আমার বাচ্চা মা বলে কাঁদছে, তীব্র ব্যথায় আর্তনাদ করছে। শবনম ধমক দিল, আরও করো লাফালাফি, হয়ে গেল তো সর্বনাশ। আল্লাহ, এখন কি হবে? মৈত্রীর ক্রন্দন কমলো না। সবাই এই শীতের ভিতরেই ঘামতে লাগলো। সুলতানা ঢোক গিলে চন্দ্রকে বলল, চন্দ্রা যাও তো, বড় নানুকে ডেকে আন জলদি এক্ষুনি। আর সহস্র, শতককে ফোন দিয়ে আসতে বল। সব কিছু বলবি না, ছেলেটা আমার সামলাবে কিভাবে নিজেকে। সহস্র ফোন দিল শতককে। মাহিত দৌড়ে আসে, পিছনে খাদিজা, ঝর্ণা। মাহিত মৈত্রীকে ওভাবে কাঁদতে দেখে বোনকে জড়িয়ে নিল। মৈত্রী ভাইকে জড়িয়ে কাঁদতে লাগলো তীব্র ব্যথায়। ভাই, আমার বাচ্চাটা। মৈত্রীর কপাল বেয়ে রক্ত গড়াচ্ছে অঝরে। মাহিত সেথায় চেপে ধরে বোনকে সান্ত্বনা দিল। কিচ্ছু হবে না মিঠু, আল্লাহকে ডাক,
এরই মাঝে শতক ও শফিউর এলো হনহনিয়ে। বাড়ির গেটে ঢুকতেই মৈত্রীর কান্নার আওয়াজ শুনে শতকের কলেজাটা ছ্যাদ করে উঠল। আল্লাহ সহায় হও। ড্রয়িং রুমে গিয়ে মৈত্রীকে দেখে শতকের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল। নীরবের পাশে বসে মৈত্রী শতক ভাই বলে হাওমাও করে কাঁদতে লাগলো। শতক ঢোক গিলে বলল, কিভাবে হলো? শবনম চিল্লিয়ে বলল, কিভাবে হবে? তোর বউ সহস্রের পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। তিনি তো কারো কথা শুনেনই না। শফিউর রহমান সহস্রের দিকে রাগি চোখে চেয়ে বলল, তোর ছেলে মানুষই। আর বলতে পারল না। শবনম ভাইয়ের সামনে দাঁড়িয়ে শফিউর রহমানের উদ্দেশ্যে বলল, আব্বা, তোমাদের তো আদরের দুলালির দোষ নজরে আসবে না। সহস্রের এক ফোঁটা দোষ নেই। খবরদার ওর দিকে আঙ্গুল উঠলে। সহস্র তখনও সোফায় ঠাই বসে। খাদিজা বেগমের হাত কাঁপছে যেন এখনই জ্ঞান হারাবে। আরও তার কোমর জড়িয়ে কাঁদছে। কি হয়ে গেল মেয়েটার সাথে? মাহিদকে কাঁপা কাঁপা গলায় বলল, আব্বা ডাক্তারের কাছে নিয়ে চল। মেজম্মা, একটা সিএনজি বা ভ্যান ডাকো। বলে বোনের দিকে চাইলো। ব্যথায় কুকড়ে উঠছে বারবার। ঝর্ণা এক টুকরো কাপড় এনে মাহিদের হাতে দিল। কপালে বেঁধে দিন, রক্ত ঝরছে। শতক মৈত্রীকে ধরে বুকে টেনে নিল, কথা বেরোচ্ছে না কণ্ঠনালে দিয়ে। তবুও বিড়বিড় করে বলল, একটুও আমার কথা শুনিস না তুই? দেখ কি হলো, এখন ব্লিডিং হচ্ছে। মৈত্রী জ্ঞান হারালো। মাহিদ গাল চাপড়ায়, মৈত্রী সাড়া দেয় না। শফিউর রহমান এসে বলে, হাসুর সিএনজি বাড়িতেই ছিল, ও এসেছে, দরকারি কিছু জিনিসপত্র নিয়ে যাও। ঝর্ণা ও শবনম মৈত্রীর রুমে গিয়ে একটা ব্যাগে কিছু কাপড় ভরে একটা বড় ওড়না এনে মৈত্রীর গা ঢেকে দিল। মাহিদ শতককে বলল, পাজা কোলে নিয়ে চল। শতক এক ধ্যানে সোফায় চেয়ে। মাহিদ কাজ ঝাঁকা শতককে নির্বিকার। মাহিদ শতকের কাছ থেকে মৈত্রীকে নিয়ে পাজা কোলে তুলে বাইরে চলে যায়। শতক সেখানে দাঁড়িয়ে। সোফায় লেগে আছে তাজা রক্ত। শতক হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে হাতে হাতে রক্তে রঞ্জিত। চোখ ভরে ওঠে তার। অস্পষ্ট স্বরে মুখ থেকে বেরিয়ে আসে, আব্বা। সুলতানা ছেলের পিঠে হাত বুলিয়ে বলতে থাকে, যাবে না, চলো, নিজেকে শক্ত করো। শতক চোখের কোণার জল মুছে ঘুরে বাইরে মাহিদের কাছে এসে সিএনজিতে বসে। মাহিদ তার কাঁধে হাত রাখে। শতক কিছু বলে না। মাহিদের বুকে থাকা মৈত্রীর দিকে চায়। নিজের বুকে টেনে নিতে মন চাইছে না। মৈত্রীর রক্তমাখা মুখ দেখেও মৈত্রীর ব্যথা কষ্ট তার হৃদয় ছুঁইছে না। কেন এমন হচ্ছে? একটা প্রাণ হারানোর শোকে, যেই প্রাণ তার নিজের অংশ ছিল, আজ এই মেয়েটার কেয়ারলেসের জন্য প্রাণটা দুনিয়া আলো দেখতে পাবে না। দীর্ঘশ্বাস ফেলে শতক সামনে তাকালো। খাদিজা বেগম বোরকা পরে এলে নীরবের বেরোনোর আগেই শতক বেরিয়ে সামনে বসে। শফিউর রহমান অন্য পাশে। রাত 8:30। হাসপাতাল এখন নিস্তব্ধতা বিরাজ করছে। প্রাইভেট ক্লিনিক হওয়ায় দরুন রোগীর ভিড় নেই। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নার্স, কিছু ওয়ার্ড বয় আর আয়া ছাড়া। মৈত্রীকে কেবিনে শিফট করা হয়েছে। শফিউর রহমান ভাইকে কল করে ঘটনা আগেই বলেছিল। মতিউর রহমান দোকান বন্ধ করে এক প্রকার দৌড়ে এই ক্লিনিকে এসে গাইনি ডাক্তারকে বলে সব বন্দোবস্ত করে ফেলেছিল। মৈত্রীকে আনার সাথে সাথেই এমার্জেন্সিতে নেওয়া হয়। মৈত্রীর কপালে 3টা সেলাই লাগে। অনেক রক্ত ঝরায়, 2 ব্যাগ রক্ত লাগে। মতিউর রহমান ও মাহিদ দেয় রক্ত। খাদিজা বেগম এখন কেবিনে মৈত্রীর শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মতিউর রহমান, শফি, শতক, মাহিদ কেবিনেই দাঁড়িয়ে আছে। সকলে মৈত্রীর জ্ঞান ফেরার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর মৈত্রী চোখ খুলল। দুর্বল শরীরে আস্তে আস্তে পিটপিট করে চোখ ঝাপটালো। পুরো শরীর ব্যথায় মনে হয় অবশ যাচ্ছে। যন্ত্রণায় মাথা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। মিঠু। মৈত্রী পাশে চাইল। মমতা বই মা বসে চোখের জল ফেলতে ব্যস্ত। মায়ের মুখ দেখে রুম পুরো জুড়ে চাইল। ওই তো আব্বা, মেজ আব্বা, ভাই, শতক ভাই। শতক দিকে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল। কেঁদে অস্পষ্ট স্বরে মাকে বলল, বাচ্চা। খাদিজা কিছু বলল না। হু হু করে নিজেও মেয়ের সাথে যোগ দিল। মৈত্রী বুঝে নিল উত্তর। ডান হাতটা নিয়ে পেটে রেখে মা বলে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মা হয়তো অন্যদিকে চোখ নিয়ে বারংবার চোখ ঝাপটে অশ্রু দোকানোর বৃথা চেষ্টায়। শফিউর রহমানও বোধ হয় সেই উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে গেল। শতক চুপটি করে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। মতিউর রহমান গম্ভীর গলায় মৈত্রীর উদ্দেশ্যে বলল, এখন কেঁদে লাভ নেই আম্মা, যা ক্ষতি হওয়ার তো তা হয়েই গেছে। কাঁদলেন আর সে ফিরে এলো, সেটা তো সম্ভব নয়। যা হয়েছে আপনার বদলতেই হয়েছে। আপনার বেখেয়ালে একটা প্রাণ চলে গেছে। খাদিজা স্বামীকে থামাতে চাইলেন। মতিউর থামলেন না। একটা বাচ্চা শুধু মায়েরই সাধনা নয়, এর সাথে বাচ্চার বাবা, পরিবার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাচ্চাটাকে ঘিরে সবারই আবেগ তৈরি হয়। কেউ নিশ্চয়ই বাচ্চার খারাপ চাইতো না।
তোমার মেয়েকে সাবধানে থাকতে বলতো, লাফালাফি করতে বারণ করতো, ভারী ভারী কাজ করতে মানা করতো বলে সে জেদ দেখিয়ে সেটাই বেশি বেশি করতো। আম্মা করতেন না, না ঠিকমতো খাওয়া দাওয়া আর না নিজের যত্ন। কেউ কিছু বললেই রাগ দেখিয়ে চলে যেতেন, চিল্লাচিল্লি করতেন। সবাই বাচ্চার সাথে আপনার ভালোর জন্যই বকতো, অথচ আপনি জেদ দেখাতেন। মৈত্রীর হাওয়া কান্না থেমে গেছে আগেই। সে এখন শান্ত, উপরে বন্ধ ফ্যানের দিকে চেয়ে আছে নীরবে। চোখের কোণা দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। আব্বার একটা কথাও মিথ্যে নেই, সব তার জন্য হয়েছে। তার কেয়ারলেসের জন্য তার বাচ্চাটাই আর পৃথিবীর আলো দেখতে হলো না। সবাই কত খুশি ছিল, কত আগ্রহী ছিল বাচ্চার জন্য। শতক ভাই তো কত শত পাগলামি করেছে। মাঝরাতে উঠে তার পেটে মাথা রেখে বিড়বিড় করে কত শত গল্প করেছে। সে সবার আশা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আচ্ছা, বাচ্চাটার সাথে সে চলে গেল না কেন? খাদিজা কাঁদছে, সাথে মাহি শতকের চোখেও অশ্রুতে ভরা। মতিউর রহমানের চোখও খানিক চিকচিক করছে, তবে তিনি বেশ শক্ত ও কঠিন হয়ে দাঁড়িয়ে। দরজায় নখ হওয়ার শব্দে শতক পাশে ফিরে বৃদ্ধা আঙ্গুল দ্বারা চোখের জল পুছে নিল। ডক্টর মরিয়ম একজন গাইনি ডাক্তার। 3 মাস চলাকালীন শতক এনার কাছেই মৈত্রীকে চেক আপ করার জন্য এনেছিল। ডক্টর মরিয়ম ভিতরে প্রবেশ করে রোগীর দিকে চেয়ে বলল, মৈত্রী রহমান, কি অবস্থা? মৈত্রী জবাব দিল না, তার চেহারা শূন্যে স্থির। খাদিজা চোখ মুছে বলল, মাত্রই চোখ খুলছে, আপনি দেখুন। বলেই খাদিজা সরে গেল। ডক্টর মরিয়ম মৈত্রীর বেডের পাশে টুলে বসে ক্যানাডা দেখে সেলাইনের গতি একটু কমিয়ে দিল। রক্ত 2 ব্যাগ দেওয়া হয়েছে, এখন সেলাইন চলছে। তিনি মৈত্রীকে ডাকলেন, মৈত্রী ফিরল না। আবার ডাক দিল, মৈত্রী। না, কাজ হলো না। মতিউর রহমান গম্ভীর আওয়াজে হুকুম দিল, আম্মা ডাকছে, শুনতে পাচ্ছেন না? উত্তর দিন। এবার কাজ হলো। মৈত্রী ডাক্তারের দিকে ফিরে, চোখের অশ্রু ঝরা বন্ধ হয়নি। ডক্টর বলল, কেমন ফিল করছো? মৈত্রী কি বলবে? যে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, মনে হচ্ছে মরে যাচ্ছি। মৈত্রীর মাথা নড়ল কোনো মতে। ডক্টর তার মাথায় হাত বুলিয়ে দিতে 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 বলল, কান্নাকাটি করো না। কান্না করলেই তো আর সব ঠিক হয়ে যাবে না। তোমার সাবধানে চলাফেরা করা উচিত ছিল। যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ বাচ্চা দিয়েছিল, তিনি নিয়ে গেছে, আবার হবে ইনশাআল্লাহ। শরীরে কোনো প্রবলেম হচ্ছে? মৈত্রী মাথা নাড়ালো যান্ত্রিক ভঙ্গিতেই। ডক্টর মরিয়ম উঠল, ওষুধপত্র সব বুঝিয়ে দিল। সেলাইন শেষ হলে কিভাবে খুলবে সেটাও বলে দিল। তারপর শতকের সামনে দাঁড়িয়ে বলল, মিস্টার শতক, মৈত্রীর খেয়াল রাখবেন, ওকে মানসিক সাপোর্ট করবেন। আমি না বললেও আপনি করবেন জানি। আর কিভাবে সান্ত্বনা দিব বলুন তো? প্রথম বাচ্চা, সবারই একটা আলাদা ইমোশন থাকে, ভেঙে পড়বেন না। আর আপনারা হয়তো জানেন, আসলে হাসপাতালের রাতে রোগীর সাথে এত লোক অ্যালাউ না। আপনারা 2 জন থাকতে পারবেন। আসছি, ভালো থাকবেন। বলেই চলে গেলেন তিনি। শতক 2 হাতে নাক মুখ মুছে নিল। মতিউর রহমান বলল, খাদিজা, তুমি আর মেজো আব্বা থাকো। মাহিদ চট করে বলল, আব্বা আমি থাকি। না, ওরা থাকো, আমরা চইলা যাই, রাত অনেক হইল। আর শফিক হই। বলতে বলতেই শফিউর, সুলতানা আর আকিব এলো। সুলতানার হাতে ব্যাগ, যাতে সে শীতের কাপড় এনেছে কয়েকটা, আর কিছু খাবার এনেছে। আর আকিব কম্বল এনেছে 2টা একটি ব্যাগে। সুলতানা মৈত্রীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না, যা হওয়ার হয়ে গেছে। নিজেকে শক্ত করো, বেশি খারাপ লাগছে? মৈত্রী হু হু করে কেঁদে দিল। আবার আকিব বলল, মৈত্রী নিজেকে সামলাও, কান্নাকাটি করলে শরীর আরো খারাপ করবে। সুলতানা মৈত্রীর মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছে দিয়ে সান্ত্বনা দিল। বেশ সময় ধরে। শীতের রাত দীর্ঘ সময়। রাত বেড়ে যাওয়ায় সবাই চলে গেল। রয়ে গেল শতক, খাদিজা বেগম। মৈত্রী চুপচাপ শুয়ে আছে। শতকের সাথে একটু কথা বলার জন্য ছটফট করছে। অনেকবার শতকের দিকে তাকিয়েছেও, এই আশায় যে শতক তাকাবে তার দিকে, তার চোখের কথা বুঝতে পারবে। কিন্তু যতবার চেয়েছিল, শতকে একবারও তাকায়নি। অনেকটা রেগেই আছে। অভিমানের পাল্লা বেশি ভারী। কিভাবে ভাঙবে সব? সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর খাদিজা বেগম কম্বল 2টো বের করে একটা মৈত্রীকে দিলেন। বেশ শীত। এতক্ষণ শুধু একটা পাতলা হাসপাতালের চাদরেই ছিল। শীতে হাত পা ঠান্ডা হয়ে এসেছে তার। শতক চেয়ারটাতে বসে আছে মাথা নিচু করে, মৈত্রী তার দিকে তাকিয়ে। খাদিজা লক্ষ্য করলো সেটা, তাই ওয়াশরুমে চলে গেলে 2 জনকে একটু কথা বলে নিক। খাদিজা চলে গেলে মৈত্রী কাঁপা কাঁপা গলায় ডাক দেয় শতককে, শতক ভাই। শতক বোধহয় শুনল না।
মৈত্রী আবারও কয়েকটা ডাক দেয়। শতক মাথা তোলে না। মৈত্রী কেঁদে ওঠে শব্দ করে। মাস্টারমশাই, না, এবারও শতক শুনল না। কথা বলবে না আমার সাথে? খুব রেগে আছো তাই না? ও শতক ভাই। তবুও শতক কথা বলল না। তবে শতকের কপল ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। মৈত্রী চুপ করে গেল। খাদিজা বের হয়ে এলো। এসে দুজনকে চুপ দেখলো। তিনি শতককে বললেন। শতক ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। খাদিজা হটপট খুলতে নিলে শতক বলে, আব্বা তোর মা খাবার পাঠাইছে, একটু খেয়ে নে। সেই কখন খেয়েছিস? রাতটাও অনেক বড়, হাত মুখ ধুয়ে নে। খাবার গলা দিয়ে নামবে না বড় আম্মা, তুমি খেয়ে নাও। আর ওর পাশেই শুয়ে পড়ো। আমি বাইরে আছি, কোনো দরকার হলে ডেকে নিও। বলেই উত্তরের আশা না করে বাইরে চলে গেল। মৈত্রীচার যাওয়ার দিকে হতাশা মিশ্রিত চাহনি দিল। চোখ দিয়ে আরও জল পড়ছে না। গলাটা মনে হচ্ছে কিছু আটকে আছে। হাঁসফাঁস করতে লাগলো। খাদিজা বেগম বলল, মিঠু খারাপ লাগতেছে, কোথায় দুঃখ পাইছোস? মৈত্রী মায়ের দিকে তাকায়। খাদিজা বেগম বেডে বসে। কেবিনে শুধু একটা বেড টেবিল আর একটা চেয়ার। খাদিজা মেয়ের গালে হাত বুলিয়ে দিল, গালে চুমু খেলো। মৈত্রী হাসলো। মায়েরা কখনো ভালোবাসা দিতে ভুলে যায় না। ভুল করলে শাসন করে আবার আদর করে পুষিয়ে নিতে ভোলে না। মৈত্রী ব্যথার শরীরে একটু আরাম পেয়ে চোখ বুঝে নিল। মা পাশে বসে থাকায় একটু ভালো লাগছে। খাদিজা বেশ সময় পর চোখ লেগে আসে খানিকটা। তিনি পাশে থাকায় একটা কম্বল আছে সেথায়। শতককে দিতে হবে। এই ঠান্ডা শীতের দীর্ঘ রাতে কীভাবে কাটাবে? তিনি উঠে কম্বলটা হাতে নিয়ে বের হয়ে গেল। মৈত্রী চোখটা খুলে। পেট মাথা ব্যথায় তার ঘুম আসছে না। মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাদিজা কেবিন থেকে বের হয়ে দেখলো শতক কেবিনের পাশে একটা চেয়ারে বসে সামনে হেলে মাথা নিচু করে দুই হাতে মুখ ঢেকে আছে। খাদিজা কম্বলের ভাঁজ খুলে শতকের গায়ে দিল মোটা করে। শতক হাত সরিয়ে সোজা হয়ে দিকে তাকালো। খাদিজা শতকের চোখ মুখ দেখলো। ফুলে লাল হয়ে আছে, চোখের পাতা ভেজা। খাদিজা আবা বলে উঠলেই শতক খাদিজা বেগমের কোমর জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। খাদিজা বেগম থামালো না। কাঁদুক, কেঁদে বুকটা একটু হালকা হোক। ছেলেটা বাচ্চার জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিল। সব দিক দিয়েই খেয়াল রাখতো। তাকে বলতো, বড় আম্মা বাচ্চাটাকে আসতে দাও, তোমার মেয়েকে কিচ্ছু করতে হবে না বাচ্চার, আমি সব করব। স্কুলে যেতেও সাথে নিয়ে যাব, চিন্তা নেই। অথচ সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বড় আম্মা আমাকে কেউ আর আব্বা বলে ডাকবে না। আব্বা বলে কোলে ওঠার জন্য কেউ আসবে না। তোমার মেয়েকে কত বলেছি একটু সাবধানে চলতে, দৌড়ঝাঁপ না করতে, কিন্তু শুনলে তো। আমার খুব কষ্ট হচ্ছে বড় আম্মা, খুব কষ্ট হচ্ছে। তোমার মেয়েকে দেখলে আরও কষ্ট হয়। এক বেলার মধ্যে সব শেষ হয়ে গেল, ছোট প্রাণটা আমাদের ছেড়ে চলে গেল বড় আম্মা। আর বলতে পারলো না শতক। কান্নার বেগে শরীর কেঁপে কেঁপে উঠছে। পুরুষ মানুষ সহজেই কাঁদে না, কষ্ট সর্বদা বুকে পিষ্ট করতে জানে। শতক এতক্ষণ তেমন করে লুকিয়ে রাখলেও আর নিজেকে ধরে রাখতে পারে না। খাদিজা বেগমকে জড়িয়ে হু হু করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কম্পমান গলায় বলে কথাগুলো। খাদিজা বেগম শতকের পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আব্বা ভাঙ্গা পড়ু না, আল্লাহ সব ঠিক কইরা দিব। তোমারে আব্বা বলার জন্য কাউরে পাঠাইব ভবিষ্যতে ইনশাআল্লাহ। আজ সূর্য মামার দেখা নেই সকাল থেকেই। কেমন একটা গুমট পরিবেশ বিদ্যমান। সারাটা দিন কুয়াশায় ঘেরা, সাথে অল্প অল্প ঠান্ডা বাতাস যেন শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিবে। শৈত্যপ্রবাহ বইছে বোধ হয়। আশেপাশে সবুজ সকল গাছগাছালি, সবুজ মাঠ সবই শিশিরে ভেজা। পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে না। মৈত্রীকে বিকেলে বাড়িতে আনা হয়েছে। এখন সন্ধ্যা পার হয়ে গেছে। মৈত্রী ঘরে শুয়ে আছে। সবাই তার সাথে ভালোভাবেই কথা বলেছে। শবনামাপা একটু বকলেও মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে ভোলেনি। হুমা, জ্যোতি, হাবিবুর রহমান সকালেই বাড়ি ফিরেছেন। মৈত্রীর অবস্থা দেখে তারা বাখারা। আয়েশা তো কেঁদেই ফেললো। সবাই মৈত্রীর সাথে দেখা করলেও সহস্র আসেনি এখনও। মৈত্রী বিছানায় শুয়ে আছে। গতকাল ব্যথা ছিল বেশ, আজ যেন তা দ্বিগুণ হারে বেড়ে উঠছে। বিছানা থেকে অনেক কষ্টে উঠে মৈত্রী খাটে হেলান দিয়ে বসলো। ঘরে এখন কেউ নেই। দরজা টোকানোর আওয়াজ আসে। মৈত্রী পাশ থেকে ওড়না টেনে নেয়। সহস্র গুটি গুটি পায়ে ভিতরে এসে মৈত্রীর পায়ের কাছে বসে। মৈত্রী তাকে দেখে। ফর্সা মুখ লাল হয়ে গেছে। কেঁদেছে কি? হাজার ভাই, মুখ অমন করে রেখেছো কেন? একদম হুতুম পেঁচা লাগছে। অন্য সময় হলে সহস্র এই কথাকে টেনে যুদ্ধ লাগিয়ে দিত। তবে আজ চুপ করে। তারপর মৈত্রীর দিকে একটু এগিয়ে কপালে ব্যান্ডেজে হালকা ছুঁয়ে বলল, মিঠু, আমি কিভাবে সরি বলবো? সব আমার জন্যই হয়েছে। না, আমি তো কি ঝগড়ার জন্য উস্কাতাম না, এসব হতো।
আমি হাজার ভাই, তোমার জন্য কিছু হয়নি, দোষটা আমার। মেজম্মা নিষেধ করা সত্ত্বেও আমি তোমার সাথে লাগতে যাচ্ছিলাম। তোমার কোনো দোষ নেই ভাই, সব আমার দোষ। সহস্র মৈত্রীর দিকে চাইলো, কি বলবে ভেবে পাচ্ছে না। এরই মধ্যে শতক এলো, হাতে খাবার মৈত্রীর জন্য এনেছে। ডাক্তার নরম জাতীয় খাবার খেতে বলেছে, ঝাল খেতে বারণও করেছে, তাই নরম ওটস এনেছে। সহস্রকে দেখে বলল, তুই আছিস, ভালোই হয়েছে। খাইয়ে দে ওকে চামচ দিয়ে। ভাই তুমি খাইয়ে দাও। কে? তুই দে, আমার কাজ আছে। বলে বেরিয়ে গেল। মৈত্রী ঢের বুঝলো তার কী কাজ। সহস্র চামচে খাবার তুলে ফু দিয়ে মৈত্রীকে মুখে দিল। মৈত্রী বিনা বাক্য ব্যয়ে সবটুকু খাবার খেলো। রাত 9:30। মৈত্রী শুয়ে আছে কম্বল গায়ে। এমনিতেই শীতকাল, শীত তো ধরবেই, কিন্তু মৈত্রীর মনে হয় একটু বেশি শীত ধরেছে। দুটো ডাবল কম্বলেও মনে হয় শীত যাচ্ছে না। শীতের চোটে দাঁত কটকট করছে। শতক ভাইটাও আসছে না কেন? শতক এলো 10টার কিছু সময় পর। মৈত্রী তখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। শতক মাথাটা বের করলো। মৈত্রী গুঙিয়ে একেবারে ধিমে মা মা করছে। শতক তার কপালে হাত রাখলো। জ্বর এসেছে যে। শতক আলমারির নিচে থেকে আরও একটা কম্বল বের করে মৈত্রীর গায়ে দিল। ওয়াশরুম থেকে একটা মগের ভিতরে পানি এনে রুমাল ভিজিয়ে মৈত্রীর কপালের এক সাইডে দিল। মৈত্রী নিভু নিভু চোখে একবার চেয়ে পুনরায় চোখ বন্ধ করে নিল। শতক কিছুক্ষণ বসে থাকলো। সহস্র খাবার খাওয়ার পর শতক নিজে মৈত্রীকে ওষুধ খাইয়েছে। সেখানে জ্বরের ওষুধ ছিল তো, তবুও জ্বর এলো কেন? শতকের চোখ বারবার বুজে আসছিল। গতরাত নিদ্রাহীন ছিল, তার উপর সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে আসে। শতক মৈত্রীর পাশে শুয়ে পড়ে। মৈত্রী বিছানায় শুয়ে আছে। হঠাৎ কিছু অনুভব করে তার অস্বস্তি হচ্ছে। সে কাকে ডাকবে ভেবে পেল না। সে কষ্ট করে উঠে ফ্লোরে পা রাখলো। বিছানায় ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে লাগে। তখনই মাহি দরজায় নক করে। মৈত্রী ধীর আওয়াজে বলে, মিঠু, আমি ভিতরে আসি। না আইসো না, মাকে একটু ডেকে দেবে? দিচ্ছি। মৈত্রী বসে রইল। দুপুরের সময় আজও সূর্য মামা ওঠেনি। কেমন মন মরা দিন। মৈত্রীর এরকম দিন ভালো লাগে না। সূর্য আলোর চারপাশ ঝলমল করে ওঠে, এমন দিন তার বেশ লাগে। খাদিজা বেগম ঘরে এলো। কি হয়েছে? মৈত্রী বিছানার দিকে ইশারা করে। খাদিজা সেদিকে চায়। শতক দরজা খুলে ভেতরে ঢোকে। খাদিজা বেগমকে বিছানায় তাকিয়ে থাকতে দেখে সেও তাকায়। মৈত্রী ইতস্ত করে। খাদিজা বলল, আমি ধুয়ে দিচ্ছি। মা আমি গোসল করব। শতক বলল, বড় আম্মা, ডাক্তার গোসল করতে মানা করেছে, কপাল ভেজানো যাবে না, তুমি গা মুছে দাও। খাদিজা মাথা নাড়ে। মৈত্রী শতকের দিকে চায়। শতক তার দিকেই তাকিয়ে। মৈত্রী চোখ ফেরায় না। শতক এগিয়ে এসে মৈত্রীকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় পাজা কোলে করে। এসে বেডশিট তুলে নেয়। বিকেলে মৈত্রী বসে আছে ঘরে। শতক এলেই মৈত্রী বলে, কথা বলবে না আমার সাথে? ভুল হয়ে গেছে, সরি। তো বাচ্চা আমিও হারিয়েছি, তুমি একা না, আমারও কষ্ট হয়। শতক ভাই। শতক কিছু বলল না। মৈত্রী ফুপিয়ে উঠল। খাদিজা বেগম আসলেন একটু পরেই। শতক তাকে দেখে বলল, বড় আম্মা কিছু মনে করবে না, একটা অনুরোধ করি। খাদিজা ঢোক গিলল। বল। শতক দীর্ঘশ্বাস নিয়ে বলল, তোমার মেয়ে কটা দিন তোমাদের ওখানে থাক, কাছেই তো, সবসময় কাঁদে, ওখানে ভালো থাকবে। মৈত্রী চমকে উঠল। শতকের দিকে তাকিয়ে দেখল শতকের মুখ কঠিন। খাদিজা কি বলবেন? আচ্ছা আব্বা। শতক মাথা নাড়ালো। মৈত্রীর সকল ওষুধপত্র প্রেসক্রিপশন দিল খাদিজা বেগমের হাতে। তারপর মৈত্রীকে পাজা কোলে তুলে নিল। মৈথুন তার গলা জড়িয়ে ধরল। শতক ভাই আমি কোথাও যাব না, প্লিজ। মৈত্রী তার গলা জড়িয়ে ধরল। শতক তার দিকে তাকায় না, হেঁটে রুম থেকে বেরোয়। খাদিজা তার পিছু পিছু। মৈত্রী বিড়বিড় করে শতককে বলতে থাকে, এভাবে মুখ ফিরিয়ে নিও না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যার ক্ষমা হয় না। কি করে মাসুল দিব বলো? তবুও দূরে ঠেলে দিও না। আচ্ছা কথা বলো না, রাগ করে আছো, থাকো, যখন মন চাই বকো, মেরো, তবুও নিজের কাছে রাখো। আমি একটুও কাঁদবো না, কখনো তোমার অবাধ্য হব না, যা বলবে তাই করবো মাস্টার মশাই। তবুও নির্বিকার। মৈত্রীদের উঠানে এলে মাহিদের সাথে দেখা হয়। মাহিদ এভাবে মৈত্রীকে কোলে দেখে বলে, কিছু হয়েছে শতক? না। বলে ভিতরে ঢুকে মৈত্রীর রুমে গিয়ে তাকে বিছানায় বসায়। মৈত্রী শতকের গলা ছাড়ে না। শতক হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে নিলে মৈত্রী হাত ধরে বলে, এত বড় শাস্তি দিও না শতক ভাই। শতক আস্তে তার হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। মৈত্রী ঠায় বসে কিছুক্ষণ পর হাত দিয়ে চোখ মুছে নিয়ে বালিশে হেলান দিয়ে বসলো।
একটু পর খাদিজা এলো, ওষুধ টেবিলে রেখে মৈত্রীর পাশে বসে বলল, কি হয়েছে তোমাদের মধ্যে? হবে কিছু হয়নি, ঝগড়া হয়েছে। মৈত্রী মায়ের দিকে চেয়ে মুচকি হেসে বলল, কিছু হয়নি। খাদিজা মেয়ের মুখে হাসি দেখে একটু অবাক হলেন। তাকেই জিজ্ঞেস করেন। নিস্তব্ধ শীতের দীর্ঘ রজনী, কুয়াশা দিয়ে ঢাকা, আকাশ জ্যোৎস্না দেখা ভার, শিশির পড়ছে ধরণীতে, রজনীর ঝিঝে পোকার ডাক ভেসে আসছে। মগডালে হয়তো হুজুম পেঁচা বসেছে, তার ডাকও শোনা যায়। কেমন যেন থমথমে নিস্তব্ধতা, যেন কোনো ভুতুরে শহর, সবাই গভীর ঘুমে, অথচ রাত্রি কেবল 11:30। যদিও গ্রামের মানুষ এর চেয়ে জলদি ঘুমিয়ে যায়, তার উপর শীতকাল, সন্ধ্যা পড়তেই মনে হয় লেপ ডাকছে উষ্ণতা দেওয়ার জন্য, জলদি মরিয়ে নিই। শূন্য চড়া কেমন খা খা করছে, কোনো আওয়াজ নেই, না কোনো মানুষের উপস্থিতি। সবাই যে গভীর ঘুমে অতল, তবে ঘুম নেই শতকের চোখে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, অনেক চেষ্টা করেছে শুয়ে ঘুমিয়ে পড়ার, তবুও ঘুম ধরাই দিচ্ছে না। বুকটা কেমন শূন্য শূন্য লাগছে। বিয়ের পর থেকে এই প্রথম মৈত্রী আর সে আলাদা ঘরে ঘুমিয়ে আছে। গত পরশু হাসপাতালেও আলাদা ছিল, তবে সেটা ভিন্ন পরিস্থিতি। মৈত্রীকে ছাড়া ঘুম আসবে না বুঝতে সময় লাগলো না শতকের, কিন্তু যাবে না তার কাছে। আচ্ছা, মৈত্রী কি তাকে ছাড়া ঘুম এসেছে? আসেনি হয়তো। শতক উঠে বসলো, ঘুম আসছে না, অথচ হাবিজাবি চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। তাই সে বিছানা ছাড়লো, কাঠের আলমারির উপর থেকে একটা বাক্স বের করলো। বাক্সটা পুরনো অনেক, তার দাদার ছিল, বড় আব্বা তাকে দিয়েছে। সে বাক্সটা পলিশ করে যত্নে রেখেছে, অনেক পুরনো আমলের। টিনের বাক্সটার চাবি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে বের করে দাদা খুলে বাক্সটা উন্মুক্ত করে। দৃশ্যমান হয় ছোট মাঝারি সাইজের অনেকগুলো পুতুল, বিভিন্ন গাড়ি, ছনছুনি, যার কতগুলো নতুন কতগুলো পুরনো। এগুলোই না, শুধু আরও অনেক খেলনা সামগ্রী, কিছু খাতা শতকের ছোটোবেলার, সাদা কালো ছবি বাবা চাচা দাদাদের। শতক সেগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো। কিছু খেলনা তার ছোটোবেলার, সে যত্ন করে রেখে দিয়েছে, সহস্র বা কাউকেই দেয়নি। শুধু তার খেলনাই না, মাহিদেরও কয়েকটা আছে। মাহিদ তার খেলনা ভেঙে ফেলায় মাহিদেরটা কেড়ে নিয়ে লুকিয়ে রেখেছিল। মাহিদ তাকে মেরেছে, তবু আর বের করে দেয়নি। ভাবতেই অধর কোণে হাসি ফুটে উঠল। আর একটা পুরনো টাড্ডু ঘোড়া গাড়ি আছে, এটা বড় আব্বা এনেছিল চৈত্র মাসের মেলা থেকে, একটাই ছিল দোকানের কাছে। আরও খেলনা এনেছিল, তবে আয়াত সহস্র এই খেলনার জন্য বায়না ধরেছিল, দুজনেরই চাই, কেউ শেয়ার করবে না। দুজনের সে কি ঝগড়া, মারামারি পর্যন্ত লেগে গিয়েছিল। মাহিদ দুটোকে ধমকে থামিয়েছিল, শত খেলনা নিয়ে মৈত্রীকে দিয়েছিল। মৈত্রীর খুশি দেখে কি? কাহিনী এখানেই শেষ নয়। সহস্র মৈত্রীকে একলা পেয়ে কয়েকটা মেরেছিল খেলনা নেওয়ার জন্য। মৈত্রী কাঁদতে কাঁদতে তার কাছে এসে খেলনা ফেরত দিয়েছিল। কিছু বলেনি সহস্রের মারের ব্যাপারে, না কোনো অভিযোগ দিয়েছিল, শুধু বলেছিল, আমার চাই না এই পচা খেলনা, হাজার ভাইকেই দাও। শতক অনেক জেরা করেছিল, মৈত্রীর মুখ দিয়ে কথা বের করতে পারেনি। তবে খেলনা সহস্রকে দিলে সে খুশিতে গদগদ হয়ে সব বলে দেয়। মা বেশ বকেছিল তাকে। সহস্র তখন চুপ থাকলেও বেশ রেখেছিল মৈত্রীর উপরে। বেচারির চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছিল। মৈত্রী সেবারও কাউকে কিছু বলেনি। মতিউর রহমান তার চুল কেটে বেল বানিয়ে দিয়েছিল, সেটার একটা ছবিও আছে। শতক খুঁজে বের করলো বাক্স থেকে। ছোটোবেলায় মৈত্রীটা একটু মোটু ছিল, এখন অবশ্য নেই। ছবিটি রেখে আরেকটি বের করলো ছবি, এটা অতটাও পুরনো নয়। এখানে শবনম আপা, মাহিদ, সে, আয়াত, সহস্র, মৈত্রী ও হুমা আছে, শুধু আরও নাই। হুমা তখন বেশ ছোট, 6 মাস হবে হয়তো। ঈদের পরদিন স্টুডিওতে গিয়ে সব ভাই বোন মিলে উঠেছিল। তার মনটা একটু ভালো হয়ে গেল। ছোটোবেলা কত না মধুর ছিল। শতক বাক্স হাতিয়ে সব দেখলো। নতুন খেলনা খুলে শতক এনেছিল বাচ্চার জন্য। শতক বাক্সটা বন্ধ করে আবার উপরে রাখলো। শবনম চন্দ্রের ঘরে গিয়েছিল। রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে মনে পড়ে যে তার মোবাইলটা চন্দ্রের কাছে। ছেলেটা যা মোবাইল পাগল, ফোন পেলে তার কিচ্ছু লাগে না। নাওয়া খাওয়া ভুলে সারাক্ষণ ফোন নিয়ে গেম খেলবে। বউকেও কাজ হয় না, এক কান দিয়ে ঢুকে অপর কান দিয়ে বের করে দেয়। এখন 12টা বাজবে, ছেলেটা এখনও হয়তো ফোনেই ডুবে আছে। চন্দ্র সহস্রের রুমে, মামা ভাগ্নে একসঙ্গে ঘুমায়। সহস্রের রুমে গিয়ে দেখে চন্দ্র কম্বলের ভিতরে ঢুকে মোবাইল দেখছে, আর সহস্র ঘুম। শবনম গিয়ে কম্বল সরলে চন্দ্র চমকে ওঠে, ফোন মায়ের দিকে বাড়িয়ে বলে, এই তো ঘুমাচ্ছি আম্মু। বলেই কম্বল মুড়ি দেয়। শবনম কটমট করে কম্বলের উপর দিয়ে একটা চর দিয়ে বেরিয়ে আসে। শতকের রুমের পাশ দিয়ে যেতে ঘট ঘট কিছু শব্দ কানে আসে।
ছেলেটা এখনো ঘুমায়নি, এই শীত রাতে জেগে করছে। শবনম দরজায় টোকা দিল। শতক একটু পরে দরজা খুলে শবনমকে দেখে বলে। শবনম শতকে আবাদা মস্তক দেখে বলে, আপা কিছু বলবি? রাত জেগে কি করছিস? ঘুম আসছিল না। সৎ স্বীকার। শবনম ভিতরে ঢুকে বিছানায় পা ঝুলিয়ে বসে ভাইকে পাশে বসতে ইশারা করে। শতক বাধ্য ছেলের মতো বড় বোনের কথা মেনে বসে যায়। শবনম ভাইয়ের মাথা ভর্তি ঝাঁকড়া চুলের মধ্যে হাত গলিয়ে দেয়। এবার ভেঙে পড়লে হবে? এভাবে ভেঙে পড়লে হবে? যা হবার তা হয়েছে। আল্লাহ তার অস্তিত্ব যতক্ষণ দিয়েছিল সে ততক্ষণই ছিল, ভুলে যা ভাই। শতক মুচকি হেসে বলল। চাইলেই ভোলা যায় আপা, তবুও চেষ্টা করছি। শবনম মাথা থেকে হাত সরিয়ে বলল, মৈত্রীকে কেন ও বাড়ি দিয়ে আসলি? শতক সোজা হয়ে বসে সামনে তাকিয়ে বলে, একটু স্পেস প্রয়োজন তাই। বাচ্চাটা শুধু তোর ছিল না, মৈত্রীরও ছিল। সে মা ছিল, মৈত্রীর সাবধানে চলাফেরা করা উচিত ছিল। কিন্তু নিয়তি বলেও একটা কথা আছে না, ও তো আর ইচ্ছে করে পড়ে যায়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আমরা সেখানেই ছিলাম না তার সাথে। বড় আব্বাও নাকি কথা বলছে না তার সাথে বলে থামলো শবনম। শতক মাথা নিচু করে বসে আছে। শবনম শতকের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আবার বলল, মৈত্রী মা ছিল বাচ্চার। বাচ্চার কোনো ক্ষতি হলে মায়ের থেকে কার বেশি পরাণ পড়ে বলতো? মায়ের। বাবা যতই ভালোবাসুক, মায়ের ভালোবাসার টান আলাদা হয়ে থাকে। নারীর টান আছে না, বাচ্চা হারানোর সবচেয়ে বেশি ওই কষ্ট পাচ্ছে। ও এখন মানসিক শারীরিক দুইভাবে দুর্বল। ওর এখন সাপোর্টের প্রয়োজন। আর তুই দূরে ঠেলে দিচ্ছিস। তুই নিজের কষ্ট উপলব্ধি করতে পারছিস, ওরটা না। মৈত্রী কেমন তা আমরা সবাই জানি। ছোটবেলায় সহস্রের হাতে কত মার খেয়েছে, কখনো নালিশ করেছে? আমিও তো ওকে বকি, ছোটবেলায় মেরেওছি কয়েকবার। বড় আব্বা বাবার কাছে কখনো বলেনি, এমনকি ওর মায়ের কাছেও না। ও জেদি, তবে সবার সাথে না। এই যে আমি ওর সাথে ঠিক মতো কথা বলিও না, বললেও বুকে ঝুঁকে, তারপরও আপা আপা করে ডাকবে। আমি যদি ওর জায়গায় হতাম, ডাকা তো দূরের কথা, কথাই বলতাম না। ও সেরকম নয়। আর প্রেগনেন্সিতে হরমোনজনিত বিভিন্ন পরিবর্তন আসে, ওরও হয়েছিল। আমি এত কথা বলছি কেন? আমার থেকে তোর মিঠুকে তুই ভালো চিনিস। রাগ কর আর অভিমান কর, কাছে এনেই কর, দূরে ঠেলে না। বলে হাই তুলতে তুলতে চলে গেল। শতক তার যাওয়াটা দেখলো, চোখটা ভরে আছে তার, যেন এখনই টুপ করে বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে ঝরবে। শতক মুখ মুছে নিল। বাইরে বেরিয়ে শবনমকে ডেকে বলল, আপা দরজাটা দিয়ে যা। শবনম ভ্রু কুঁচকে বলে, এখনই যেতে হবে, ঘরে যা। তুই এত বউ পাগলা হবি আমি ভাবতেও পারিনি। সকালে নিয়ে আসিস। আপা তাকে ছাড়া ভোর হবে না আমার। বলে বেরিয়ে যায়। শবনম তাকে গজগজ করতে দরজা বন্ধ করে রুমে ফিরে আসে। বিছানায় আকিবকে মরার মতো ঘুমোতে দেখে দাঁত কিরমির করে কম্বল টেনে নিজের গায়ে নিয়ে শুয়ে পড়ল। ওদিকে আকিব ঠান্ডায় কুকুরে যায়। একটু চেপে আসে শবনমের দিকে, ধীরে ধীরে কম্বলের ভিতর ঢুকে যায়। শবনম নামক পাশবালিশ জড়িয়ে উষ্ণতা পেয়ে ঘুমে আরও গভীর হয়। মৈত্রী ঘুমায়নি, আসলে ঘুম আসছেই না। শরীরটা ম্যাচ করছে, জ্বর এসেছে আবার। ওষুধ খেলে একটু কমে, ওষুধ অ্যাকশন ফুরাই গেলে আবার তেমনই। কপালে ঘাড় জন্য চোখ মুখ ফুলে একাকার, তার উপর পেটে ব্যথা, অঢেল রক্তপাত, সব মিলিয়ে তার শরীরের অবস্থা বেশ নাজুক। খাদিজা বেগম তার পাশেই তাকে এক হাতে জড়িয়ে আছে। শোয়ার পর মাকে ছোটোবেলার মতো আবদার করে একটা গল্প বলতে। ঘুম আসছে না। খাদিজা বেগম হেসে গল্প বলতে থাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী কাহিনী। বলতে বলতে তিনি ঘুমে ঢলে পড়লেন, অথচ মৈত্রীর চোখে ঘুম নেই। মৈত্রী চোখ বুঝে নেই তো আবার খুলতে থাকে। হঠাৎ ফোনে রিং বেজে উঠল, মায়ের ছোটো বাটন ফোনে। রিংয়ের শব্দে খাদিজার ঘুম ভেঙে যায়। অন্ধকারে বিছানা হাতড়ে ফোন বের করে রিসিভ করে মৈত্রীর দিকে চাই। মৈত্রী না ফিরেই বলে, এত রাতে কে কল দিল? খাদিজা জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। মৈত্রী চুপচাপ শুয়ে থাকে। খাদিজা রুম থেকে বের হয়ে উঠোনে এসে গেট খুলে দিল। শতক ভিতরে এসে নিজে গেট বন্ধ করে বলে, শীতের ভিতরে কষ্ট দিলাম। খাদিজা বলে, কি যে বলিস না বাপ। তোমার মেয়ে ঘুমিয়েছে? না, জেগেই ঘুম আসছে না, কয় জ্বর আইছে, জলপট্টিও দিবার পারি না, কপালে ব্যান্ডেজ। ছোট করে একপাশে দিতা। না করে, শীত করে ওর। কথা বলতে বলতে শতক মৈত্রীর রুমের সামনে আসে। খাদিজা আসেন না, তিনি ঘরে চলে যান। শতক দরজা বন্ধ করে নিঃশব্দে অন্ধকার হাতড়ে বিছানায় বসে। হুডি খুলে লেপের ভিতরে ঢুকে মৈত্রীকে জড়িয়ে তার পেটের উপর হাত রেখে চোখ বুজে। কে ফোন দিচ্ছিল মা? শতক চোখ খুলে মৈত্রীর ঘাড়ে মুখ রাখে। মৈত্রী বুঝতে পারে না।
মা শতক পেটে মৃদু চাপ দেয়। মৈত্রী ব্যথা পায়, হাতের উপর হাত রেখে সরাতে নিলে বুঝতে পারে হাতের মালিক যে মা নয়। আঙ্গুলের ভাঁজে আঙুল ডুবিয়ে শক্ত করে চেপে ধরে। শতক তার পিঠে নাকমুখ ঘষে। মৈত্রীর চোখ ভিজে যায়, পিঠের কাপড়ও ভিজে যাচ্ছে গরম জলে। মৈত্রী বলে, কেন এসছো? রেখে তো চলেই গেলে। শতক স্থির হয়, পুনরায় ঘাড়ে মুখ রেখে কিছু পল চুপ থেকে বলে, চলে যাব? অবশেষে তার কথা বলল। মৈত্রী খুশিতে কেঁদে ওঠে। শতকের হাত দুই হাতের মুঠোয় নিয়ে বুকে চেপে ধরে।